এই কৌশিক বাবু আছেন? আপনার চিঠি আছে, এই চিঠিটা নিয়ে যান। পিয়নের ডাকে সকালের ঘুম ভাঙতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 10:30। যেতে দেরি হচ্ছে দেখে পিয়ন বারংবার তার সাইকেলের বেল বাজাতে থাকলো। আরে যাচ্ছি যাচ্ছি, এত তাড়া কিসের? একটু দাঁড়াও, এই তো আসছি। কোনো রকমে একটা গেঞ্জি পরে বাইরে বেরোতেই পিয়ন আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে সাইকেল নিয়ে দ্রুত বেগে চলে গেল। চিঠিটা পেয়ে একটু অবাকই হলাম, কেননা চিঠির মধ্যে থেকে এক অচেনা ফুলের সুগন্ধ আমাকে মাতোয়ারা করে দিল। চিঠিটা আমার স্কুলের বন্ধু অমিতের। তবে অবাক করার বিষয় ছিল চিঠিটাই মাত্র 2টি লাইনই লেখা ছিল। স্বর্গ বলে যদি কোথাও কিছু থাকে তা শুধু আছে এই রোহিণীতে। পত্রপাঠ চলে আয়। স্কুল পাশের পর অমিত ইতিহাস নিয়ে অন্য শহরে পড়তে চলে যায়, আর আমি ইংরেজি অনার্স নিয়ে কলকাতার একটি কলেজে ভর্তি হই। তারপর থেকে আমাদের মধ্যেকার দূরত্ব বাড়তে বাড়তে একসময় যোগাযোগও পুরো বন্ধ হয়ে যায়। আজ প্রায় 5 বছর পর অমিতের চিঠি পেয়ে স্কুল জীবনে কাটানো অনেক স্মৃতি আমার মনে পড়ে গেল। এদিকে আমার হাতে তেমন কোনো কাজ ছিল না, তাই হারিয়ে যাওয়া বন্ধুত্বের সম্পর্কটাকে আরও একবার নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইলাম না। তাই আমি ঠিক করলাম পরের সপ্তাহে অমিতের ওই রহস্যময়ী রোহিণীতে যাব। আমার ট্রেন যখন রোহিণী স্টেশনে পৌঁছলো তখন প্রায় রাত 9টা বাজে। প্ল্যাটফর্মের বাইরে বেরোতেই দেখলাম অমিত বাইক নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। কিরে, এখানে আমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিস? তবে আমার যেন মনে হলো সত্যি কি ও আমার স্কুলের সেই চঞ্চল প্রাণবন্ত সবসময় ফিটফাট থাকা বন্ধু অমিত। এই বছরে অমিতের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তার সারা শরীর কঙ্কালের মতো হয়ে গেছে, গাল ভর্তি দাড়ি, চুল উস্কো খুস্কো, যেন অনেক মাসে চুল কাটেনি। গ্রামের কাঁচা পাকা রাস্তা দিয়ে বাইক শো শো করে এগিয়ে চলেছে। আমি অমিতের সাথে অনেক কথা বলার চেষ্টা করলাম, কিন্তু অমিত, এখন কোনো কথা নয়, যা বলার বাড়ি গিয়েই বলবো। প্রায় 2 মাইল রাস্তা আসার পর আমাদের বাইক এক ঘন অরণ্যে প্রবেশ করল। চারিদিকে ঘন অন্ধকার, শুধু বাইকের আওয়াজ এবং অজানা পশু পাখির ডাক শোনা যাচ্ছিল। অরণ্যের মধ্যে দিয়ে কিছুটা আসার পর একটা একতলা পুরনো বাড়ির সামনে অমিত তার বাইক দাঁড় করালো। এরপর আমাকে নিয়ে বাড়ির ভিতর চলে গেল। বাড়িটাকে বাইরে থেকে যতটা ভগ্ন বলে মনে হচ্ছিল, ভেতরটা ছিল ততটাই সুন্দর আর সাজানো। এক সুন্দর সুমিষ্ট ফুলের গন্ধে বাড়িটা যেন মম করছিল। তখন প্রায় রাত 11টা হবে। আমরা দুজনে খেতে বসলাম। এই বাড়িতে অমিত একাই থাকে, তাই সে নিজের হাতে ডিমের ঝোল ও ভাত রান্না করেছিল। ভাত খেতে খেতে আমাকে এখানে ডাকার কারণ জানতে চাইলাম, কিন্তু অমিত বলল, রাত অনেক হয়েছে, তাছাড়া তুই অনেক ক্লান্ত আছিস, তাই এখন এসব কথা থাক, কাল বরং এই বিষয়ে কথা বলা যাবে। আমিও এরপর আর বেশি কথা বাড়ালাম না। সত্যি বলতে আমিও খুব ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমিও শুতে চলে যাই। তখন প্রায় মধ্যরাত। এক হাসির আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। এই নির্জন জায়গায় এত রাতে কে আবার হাসবে? তবে হাসির আওয়াজটা ক্রমেই বাড়ছিল। সেই সাথে আমার ঘরটা এক সুন্দর ফুলের গন্ধে ভরে যেতে থাকলো। আমি ওর থাকতে না পেরে ঘরের জানালা খুলতেই চমকে উঠি। চোখের সামনে যা দেখতে পেলাম মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি। তাই চোখ ভালো করে কুঁচলে আবার দেখলাম, না তো, সব সত্যি। রাত গভীর হলেও যেন আমার জানলার বাইরে
অজস্র আলো জ্বলে উঠেছে, তবে সেই আলো আসছে এক অদ্ভুত দেখতে ফুলের মধ্যে থেকে। সেখানে একটি নয়, দুটি নয়, বরং শত শত ফুল ফুটে রয়েছে এবং সেগুলো থেকে এক তীব্র উজ্জ্বল আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। হঠাৎ করেই আমাকে চমকে দিয়ে একটি ফুল মুহূর্তেই রূপান্তরিত হয়ে যাচ্ছে এক সুন্দর অপূর্ব রমণীতে, আর এক সুন্দর ভঙ্গিতে পাগল করে দেওয়া হাসি হাসছে। চোখের সামনে হঠাৎ করে ঘটে যাওয়া এই ঘটনায় নিজেকে সামলাতে না পেরে আমি আঁতকে উঠি। কিন্তু এর পর মুহূর্তেই বাগানের ওপর দিয়ে যেন এক ঝড় বয়ে গেল। সেই সুন্দর মোহময়ী হাসি যেন পরিণত হলো তীব্র কোলাহলে। ফুলগুলো থেকে বেরানো আলোচ্ছটা হঠাৎ করেই নিভে গিয়ে সারা বাগানটা এক গভীর অন্ধকারে ডুবে গেল। চোখের সামনে আচমকা ঘটে যাওয়া এই সব কিছুতে আমি আর নিজেকে ঠিক রাখতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। সকালে জ্ঞান ফিরতেই নিজেকে খাটের ওপর খুঁজে পেলাম। পাশে অমিত বসে আছে। আসলে সকালে অমিত যখন আমায় ডাকতে আসে তখন আমার কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখে আমি মেঝেতে লুটিয়ে পড়ে আছি। তারপর ও আমাকে বিছানায় শুইয়ে দেয়। গত রাতে আমার সাথে ঘটে যাওয়া সব কিছুই অমিতকে খুলে বললাম। আমার সব কথা শুনে অমিত এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এই জন্যই আমি তোকে এখানে ডেকেছি। এখানে এসে আমি এই রোহিণীর রহস্যময় জালে পুরোপুরি জড়িয়ে পড়েছি। একদিন রাতে যখন আমি ঘুমিয়েছিলাম, ফুলের সুন্দর তীব্র গন্ধে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলতে দেখি আমার ঘরে কয়েকজন সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। আমি ভয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়াতেই তারা বলে উঠল, তোমাকে আমাদের খুব ভালো লেগেছে, তাই তোমাকে সারা জীবন এখানে আমাদের সাথেই থাকতে হবে এবং প্রতি রাতে বাগানে এসে আমাদের সাথে সময় কাটাতে হবে। কিন্তু আমি ভেবেছিলাম এগুলো কোনো দুঃস্বপ্ন হবে, তাই পরের দিন রাতের বেলায় বাগানে না গিয়ে শুয়ে পড়ি। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই তীব্র ফুলের গন্ধে আমার ঘুম ভাঙতেই দেখলাম তারা সবাই আবার আমার ঘরে চলে এসেছে এবং আমার দিকে এক ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে অদ্ভুত সুরে গোঙাচ্ছে। তাদের এই গোঙানি এতটাই ভয়ানক ছিল যে আমার কান দিয়ে রক্ত বেরিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে বুঝতে পারি ওগুলি কোনো স্বপ্ন ছিল না। তারপরেও আমি অনেকবার চেষ্টা করেছি এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু যতবারই পালানোর চেষ্টা করেছি ততবারই আমার কোনো না কোনো বিপদ হয়েছে। একবার তো পালাতে গিয়ে বাসের সাথে ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু কোনো এক জাদু বলে আমার একটু আঘাত লাগেনি। বুঝতে পারি তারাই হয়তো আমায় বাঁচিয়ে দিয়েছে। আমি অনেকবার আত্মহত্যারও চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই তারা আমাকে মরতে দেয়নি। আমার বাঁচা মরা এখন তাদের হাতেই রয়েছে। তুই তো জানিস আমি তোর মতো অত সাহসী নই, তাই তুই একমাত্র পারবি আমাকে বাঁচাতে, আমাকে এই রোহিণীর মায়া থেকে মুক্ত করতে। তার সব কথা শুনে আমি বুঝতে পারলাম অমিত খুব বিপদে পড়েছে। তাকেই রোহিণীর রহস্যময়ী হাত থেকে বাঁচাতেই হবে। তবে কিভাবে তাকে বাঁচাবো তার উপায় আমার জানা ছিল না। তাই আমি অমিতকে বললাম, শোন, আজ রাতে আবার যখন ওই বাগানে ফুল থেকে আলো ফুটবে, সুন্দরী রমণীরা যখন বের হবে, তখন তুই বাগানে যাবি এবং ওদের জিজ্ঞেস করবি কি করলে ওরা তোকে মুক্তি দেবে। ওই রাতে যখন বাগানে আবার আলোর মেলা বসলো, সব সুন্দরী রহস্যময়ীরা বের হলো, তখন আমার কথা মতো অমিত সেই বাগানে আবার চলে যায়। আর আমি সব কিছুই জানালার ফাঁক দিয়ে দেখতে থাকি। অমিত সেখানে যাওয়া মাত্রই কিছু রমণী অমিতকে ঘিরে নৃত্য করতে শুরু করলো। অমিত তাদের হয়তো আমার শেখানো কথাগুলো বলার চেষ্টা করতে থাকলো, কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে থেকে একজন অমিতের ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে খেতে থাকলো। তখন বুঝতে পারলাম অমিতের এই কঙ্কালসার চেহারা কেন হয়েছে। কিছুক্ষণ এভাবে চলার পর অমিত অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর সবকিছু শান্ত হয়ে গেল। সুন্দর বাগানটি
আবার অন্ধকারে ডুবে গেল। পরের দিন সকালে অমিতের জ্ঞান ফিরতেই সে আমাকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠল। তার এই অসহায় অবস্থা দেখে আমি মনে মনে ঠিক করলাম, যা করার আজ রাতেই করতে হবে, নইলে অমিতকে আর বাঁচানো যাবে না। তবে সেটা ছিল আমার জীবনের চরমতম ভুল, যার খেসারত আমাকে আজও দিতে হচ্ছে। রাত গভীর হতেই যখন আবার রহস্যময়ীদের আগমন ঘটল, চারদিকটা সুন্দর গন্ধে ভরে উঠল। অমিতকে ঘিরে যখন তারা নৃত্য শুরু করল, তখন একটি চাকু হাতে নিয়ে আমি দৌড়ে বাগানে চলে যাই এবং একের পর এক ফুলগুলোকে কেটে ফেলতে থাকলাম। ভেবেছিলাম হয়তো ফুলগুলো যত নষ্টের গোড়া, ওগুলোতেই রহস্যময়ীদের বাস, তাই ফুলগুলো নষ্ট হয়ে গেলে অমিতকে তাদের হাত থেকে বাঁচানো যাবে। কিন্তু আমার এই ধারণা ছিল সম্পূর্ণই ভুল। সব ফুলগুলো কেটে ফেলার সাথে সাথেই বাগানটি গভীর অন্ধকারে ডুবে যায় এবং এক কান ফাটানো তীব্র চিৎকার চারিদিক থেকে ভেসে আসতে থাকে। আর সেই চিৎকারে আমিও জ্ঞান হারিয়ে বাগানে লুটিয়ে পড়ি। সকালে জ্ঞান ফিরতেই নিজেকে বাগানে খুঁজে পাই, তবে সেখানে বাগান বলতে আর কিছুই ছিল না। অমিতকে সেখানে কোথাও খুঁজে পেলাম না, এমনকি অমিতের ঘরে গিয়েও সেখানেও তাকে দেখতে পেলাম না। তবে অবাক করার বিষয় ছিল, তার ঘরের দেওয়ালে যে ফুলের ছবি আঁকা ছিল সেগুলি কোনো এক শক্তি বলে গায়েব হয়ে গিয়েছে। হঠাৎ একটা কাগজ হাওয়ায় ভাসতে ভাসতে আমার পায়ের কাছে এসে পড়ে। আমি সেটা তুলে পড়তেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। চিঠিতে লেখা ছিল, ওই ফুলগুলি ধ্বংস করে তুই সব থেকে বড় ভুল করেছিস। তুই এমনটা করবি জানলে আমি তোকে কখনোই করতে দিতাম না। আসলে ওই ফুলগুলো ছিল ওই রহস্যময়ীদের এই জগতের সাথে যোগাযোগের মাধ্যম, কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে তারা তাদের জগতে আবার ফিরে গেছে এবং সেই সাথে আমাকেও নিয়ে গেছে। আমি আর কোনোদিনই তাদের জগৎ থেকে ফিরতে পারবো না। তুই আর এখানে থাকিস না, বাড়ি ফিরে যা। আমার আশা তুই ছেড়ে দিস। ওই দিনই ফিরে আসার সময় আমি বাগানের মধ্যে অমিতকে দাঁড়িয়ে থাকতে দেখি। হাসি মুখে হাত নাড়িয়ে সে আমাকে চির বিদায় জানাচ্ছিল। তবে বুঝতে পারলাম সবই রোহিণী রহস্যময়ীর মায়া, যে মায়া অমিতকে আমার কাছ থেকে অনেক অনেক দূরে নিয়ে চলে গেছে।